আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপির টার্গেট ঢাকা। এরপর থাকবে পুলিশি বাধার মুখে গণ অধিকার পরিষদের ইসিঘেরাও কর্মসূচি। জীবন দিয়ে হলেও মহাসমাবেশ সফল করার ঘোষণা খোকন তালুকদারের। এরপর থাকবে বিএনপি অস্ত্র মজুত করছে বললেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম দেশগুলোতে চলছে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির টার্গেট হলো ঢাকা। সরকার পতনের এক দফা লক্ষ্য অর্জনে ঢাকাকে ঘিরে চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সারা দেশে নানা কর্মসূচি শেষে রাজধানীকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে চায় দলটি। আগামী ২৭ জুলাই মহাসমাবেশের পর লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে সেই পর্বের সূচনা হতে পারে। তার আগে নির্দিষ্ট সময় বেঁধে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, চলো চলো ঢাকা চলো স্লোগান তুলে বিএনপির ৮২টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা আগামী বৃহস্পতিবার ঢাকার মহাসমাবেশে যোগ দেবেন। এরই মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। এই সমাবেশে কয়েক লাখ মানুষকে সমবেত করে এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জানা গেছে, মহাসমাবেশ থেকে সরকারকে দুদিনের আলটিমেটাম দেওয়া হবে। ওই সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হলে সপ্তাহব্যাপী লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এরপর আগস্ট মাস জুড়েও কর্মসূচি অব্যাহত থাকবে। এভাবেই আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে চায় বিএনপি। তবে সরকার কঠোর অবস্থান বা রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করা হলে আন্দোলনের ধরন বদলানোর চিন্তা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন এবং ক্ষমতাসীন সরকারকে বিদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলনে থাকা বিএনপি টার্গেট এখন ঢাকা। এবার চূড়ান্ত আন্দোলন হবে রাজধানী ঢাকাকে ঘিরে। সেই লক্ষ্যে এরই মধ্যে রাজধানীতে সংগঠন শক্তিশালী করতে নানামুখী উদ্যোগও নেওয়া হয়েছে। জানা গেছে, দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকায় নানা কারণে বিএনপির সাংগঠনিক অবস্থা নড়বড়ে হয়ে পড়েছিল। হামলা মামলা ও নির্যাতনের বিপর্যস্ত হয়ে পড়েছিলেন নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতাকর্মীকে জেল কাটতে হয়েছে। ওই পরিস্থিতিতে ঢাকায় সংগঠনের অবস্থা সবচেয়ে দুর্বল হয়ে পড়েছিল। আর এই কারণেই ঢাকায় সরকার বিরোধী আন্দোলন জোরদার করা কঠিন হয়ে পড়েছিল। আরও জানা যায়, ২০১৪ সালের পর থেকে বেশ কয়েকবার ঢাকার নেতৃত্বে রদবদল এনেও সুফল পায়নি বিএনপির হাইকমান্ড। এমন পরিস্থিতিতে ২০১৭ সালে ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগ করে আলাদা কমিটি গঠন করা হয়। তবে তাতেও সংগঠন চাঙ্গা হয়নি। সর্বশেষ ২০২১ সালের আগস্টে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানকে আহ্বায়ক করে ঢাকা উত্তর ও পুরনো নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে আহ্বায়ক করে ঢাকা দক্ষিণের কমিটি গঠন করা হয়। উত্তরের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং দক্ষিণের যুব দলের সাবেক নেতা রফিকুল ইসলাম মজনুকে সদস্য সচিব করা হয়। এই নেতাদের তৎপরতায় রাজধানীতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পায়। আগের তুলনায় বর্তমানে ঢাকায় বিএনপির আন্দোলন নতুনভাবে কিছুটা হলেও চাঙ্গা হয়েছে। জানা গেছে, ঢাকায় সাংগঠনিক শক্তি বাড়াতে ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১ ওয়ার্ডে এরই মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আর উত্তরের ৮০টি ওয়ার্ডের মধ্যে ৬০টিতে পূর্ণাঙ্গ ও ২০টিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৪টি থানায় আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। প্রতিটি ক্ষেত্রেই নেতৃত্ব নির্বাচনে অপেক্ষাকৃত ত্যাগী, সক্রিয়, দক্ষ ও আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে ঢাকার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও শক্তিশালী করা হয়েছে। সাংগঠনিক এই পরিস্থিতি রাজধানীতে চূড়ান্ত আন্দোলন পরিচালনার জন্য অনুকূল বলে বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন। আগামী ২৭ জুলাই দলের রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ করতে চায় বিএনপি। তবে বিকল্প হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানকেও বিবেচনায় রাখা হয়েছে। দুটির যে কোনো একটিতে কর্মসূচি পালনের জন্য গতকাল সোমবার ডিএমপি কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। বিএনপি নেতারা জানান, ডিসেম্বরে ঢাকায় বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সে সময় ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের পর কয়েক ঘন্টা আগে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছিল বিএনপি। এবার যাতে সে ধরনের পরিস্থিতিতে না পড়তে হয় সেজন্যই নয়াপল্টনের পাশাপাশি বিকল্প জায়গা চাওয়া হয়েছে। নেতাকর্মীরা আরও জানান, গত বছরের ডিসেম্বরে
রাজধানীতে ঢাকা বিভাগীয় গণসমাবেশের পর থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। দীর্ঘ 7 মাস আন্দোলনের পর এখন এক দফা দাবিতে 27 জুলাই মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের গতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ায় এই কর্মসূচির মূল লক্ষ্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই মহাসমাবেশ কিন্তু হঠাৎ করে আসেনি। 14 থেকে 15 বছর ধরে দেশের সব রাজনৈতিক দল ও সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সংসদ ও সরকার প্রতিষ্ঠার দাবিতে এবং জনগণের মুক্তির লক্ষ্যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি সহ 36টি রাজনৈতিক দল ঢাকায় মহাসমাবেশের আহ্বান করেছে। এটি এখন দেশের জনগণের মহাসমাবেশ। এখান থেকে আমরা বার্তা দিতে চাই যে অবিলম্বে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। পুলিশি বাধার মুখে গণ অধিকার পরিষদের ইসি ঘেরাও কর্মসূচি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় নির্বাচন কমিশন ঘেরাওয়ের চেষ্টা করে নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ। এ লক্ষ্যে তারা মিছিল বের করলে তা আটকে দেয় পুলিশ। আজ মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর পল্টনে প্রীতম জামান টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। গুলিস্তান 0 পয়েন্টে কদম ফোয়ারা মৎস্য ভবন ও শাহবাগ হয়ে মিছিলটি 1:45টায় বাংলা মোটরে পৌঁছার পর পুলিশের বাধার মুখে পড়ে। রমনা বিভাগের উপকমিশনার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন। একজন কর্মকর্তা বলেন, দীর্ঘ পথ ধরে এই মিছিলটি গেলে যানজট লেগে জনদুর্ভোগ বেড়ে যাবে। এক পর্যায়ে পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন মিছিলকারীরা। তারা সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এ সময় মিছিলের পেছনে যানবাহনগুলো সড়কে আটকে যায়, ফলে শাহবাগ পর্যন্ত দেখা দেয় যানজট। গণ অধিকার পরিষদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল, তবে প্রাথমিক বাছাইয়ে তাদের আবেদন গৃহীত হয়নি। অথচ বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নামে নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি। সক্রিয় দলগুলোকে বাদ রেখে এসব ভুইফোর দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার প্রতিবাদে ইসি ঘেরাও কর্মসূচির ডাক দেয় গণ অধিকার পরিষদ। জীবন দিয়ে হলেও মহাসমাবেশ সফল করার ঘোষণা খোকন তালুকদারের। জীবন দিয়ে হলেও বিএনপির মহাসমাবেশকে সফল করার ঘোষণা দিয়েছেন দলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। প্রশাসনের উদ্দেশ্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আপনারা প্রজাতন্ত্রের লোক, তাই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। মহাসমাবেশে যাওয়ার পথে কেউ বাধা দিলে আমরা কাউকেই ছাড় দেব না। তিনি আরও বলেন, এই দলের জন্য বারবার কারাবরণ করেছি এবং গুম হয়েছি, মৃত্যুকে ভয় পাই না। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেই ঘরে ফিরে আসব। বিএনপি অস্ত্র মজুত করছে বললেন ওবায়দুল কাদের। বিএনপি আগ্নেয়াস্ত্র এনে মজুত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সহিংসতার পথে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, তারা মনে করে অস্ত্রশক্তি হলো আসল শক্তি। যারা অস্ত্র দিয়ে ক্ষমতায় আসে তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। সীমান্তের ওপার থেকে খবর পাচ্ছি অস্ত্র কিনছে তারা। চাঁপাইনবাবগঞ্জে তাদের একটি অস্ত্র সরবরাহের ঘাঁটি রয়েছে। আগ্নেয়াস্ত্র এনে তারা মজুত করছে বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিদেশিদেরকে কি করে বোঝাবো যে বিএনপি এমন একটা দল, সেই দলকে গ্যারান্টি দিতে হবে নির্বাচন হলে তারা জিততে পারবে। এ গ্যারান্টি না দিলে তারা কখনো চলমান নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাশীল হবে না। আওয়ামী লীগ সংঘাত চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু একটা নির্বাচন আমরা করতে চাই। এটা আমাদের জাতির কাছে প্রতিশ্রুতি। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো ইন্ডিপেন্ডেন্ট করেছি। শেখ হাসিনার কারণে নির্বাচন ব্যবস্থাকে আজকে প্রধানমন্ত্রীর অফিসের অধীনে সাব অফিস নয়, নির্বাচন অফিস এখন একটা স্বাধীন অফিস। স্বাধীন নির্বাচনের জন্য পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছে। এই ইনিশিয়েটিভ প্রধানমন্ত্রীর। নির্বাচন ব্যবস্থায় কারচুপি, জালিয়াতির কোনো সুযোগ নাই। বিএনপি ভোটে জিততে পারবে না বুঝে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভোটের পর কম্বোডিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, একটা আন্তর্জাতিক সংবাদ দেখে অনেকে আনন্দিত। কম্বোডিয়ায় নিষেধাজ্ঞা হয়েছে। কম্বোডিয়ায় বিরোধী দল অংশ নেয়নি, সেজন্য নিষেধাজ্ঞা হয়েছে। এখানেও যদি বিরোধী দল অংশ না নেয় সেটা কার অপরাধ? ওবায়দুল কাদের বলেন, এতদিন যার মুখ চোখ শুকিয়ে গিয়েছিল এখন আবার গলায় পানি এসেছে। ফখরুলের গলায় এখন অনেক পানি জমা। দেখতে হয় অনেক ভালো মানুষ, অথচ মুখে এত বিষ, কি বাজে ভাষায় বক্তৃতা করে। বিএনপির সমাবেশগুলোতে জনসমাগমের সঙ্গে আওয়ামী লীগের সমাবেশের তুলনা করে
ওবায়দুল কাদের বলেন, সবাই দেখেছে এটা হলো শেখ হাসিনার উন্নয়নের প্রতি আস্থার একটা নিদর্শন। বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন থেকে আর নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সবসময় সতর্ক থাকতে হবে। সংঘাত আমরা করব না, আমরা মাঠে সতর্ক থাকব। সংঘাত যারা করতে আসে তাদেরকে আমরা প্রতিহত করব। তারা খালি মাঠ পেলে সংঘাত করবে, এটা সবাই জানে। সেই প্রস্তুতি তারা নিচ্ছে। ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম দেশগুলোতে চলছে বিক্ষোভ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে ডেনিশ পেট্রিয়ট নামে একটি গোষ্ঠীর কোরআন পোড়ানোর ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ইরাক ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মুসলিম বিশ্বাস মতে কোরআন হচ্ছে সৃষ্টিকর্তার বাণী এবং ইচ্ছাকৃতভাবে এর কোনো ক্ষতি করা বা একে অসম্মান করাকে তারা মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করে। ডেনমার্কে রাজধানীতে কোরআনের প্রতি সাম্প্রতিক এই পবিত্রতাহানির প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ ধরনের কর্মকাণ্ড অনুমোদন করার জন্য বিক্ষোভকারীরা সবাই ডেনমার্ক ও সুইডেনের প্রতি ক্ষোভ জানিয়েছে।